বাড়ছে ডেঙ্গু রোগী, সারা দেশে একযোগে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেলওয়ে হাসপাতালে সরঞ্জাম এবং চিকিৎসকের অভাব, সেবা বঞ্চিত কর্মীরা। রেমিটেন্স এবং ঋণে বাড়ছে রিজার্ভ, আপাতত শঙ্কামুক্ত নীতি নির্ধারকরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সংকট বিশুদ্ধ পানির। এবং ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। Sponsored by Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন, বার্তা নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। কয়েকটি অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে আগাম সতর্কবার্তা থাকলেও নেই কোনো প্রস্তুতি বা তোড়জোড়। বিশেষজ্ঞদের আশঙ্কা, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত কয়েক বছরে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরের প্রথম ৬ মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫%। গত বছর এই সময় ঢাকার বাইরে রোগী ছিল 23.৫%। ২০২২ সালে ছিল 12%। অর্থাৎ গত বছরের তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েছে প্রায় ৩ গুণ। বেশ কয়েকটি জেলায় জুন মাসে ডেঙ্গু রোগী বেড়েছে। পর্যটন শহর কক্সবাজার এখন এডিস মশার লার্ভার বংশবিস্তারের উপযুক্ত স্থান। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত স্থাপনার তদারকি অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণে যে ধরনের কার্যক্রম প্রয়োজন তা করার সামর্থ্য নেই পৌরসভার। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপক হারে। স্থানীয় ছিল শুধুমাত্র 23 জন এবং এফডিএমএন তথা আমাদের যে বাস্তুচ্যুত জনগোষ্ঠী হচ্ছে তাদের মধ্যে 147 জন ছিল। আমরা পুরোপুরিটা সফল হব না বলবো না, কিন্তু আমাদের কিছু ব্যর্থতাও আছে। মূলত হলো আসলে মানুষ, আমাদের কক্সবাজারের মানুষগুলো সমস্ত ময়লাগুলো টেনে ফেলে, যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চাঁদপুরেও বেড়েছে রোগী, কিন্তু মশা নিয়ে জনসাধারণের মধ্যে কোনো সচেতনতা না বাড়ায় পুরো শহরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এডিস মশা এই নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু স্থানীয় সরকার বিভাগের। তো ওনাদের কাছে অনুরোধ থাকবে যে ওনারা যাতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জমা পানি কোথাও না থাকে সেই বিষয়ে আরেকটু নজর দেয়। পৌরসভার এই কার্যক্রমের সাথে যদি নগরবাসীও তার স্ব জায়গায় তাদের কাজগুলো করে যায় বাসাবাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, সেক্ষেত্রে একটা ভালো ফল আমরা পাবো। কক্সবাজার, চাঁদপুরের মতো বরিশাল, বরগুনা, পিরোজপুর, নরসিংদী ও গাজীপুরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি। বর্ষা মৌসুম শুরু হওয়ায় জুলাই মাসে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ না নিলে পরিস্থিতি হবে ভয়াবহ। ঢাকাতে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের কিন্তু একটা মশা নিয়ন্ত্রণের সেট আপ আছে, কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশনের বেশিরভাগ সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর এই সক্ষমতাটাই নাই। মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মশাকে তাদেরকে চেনানো, এডিস মশা নিয়ন্ত্রণ করার পদ্ধতি, এই ট্রেনিংটা যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে জেলা প্রশাসকের মাধ্যমে দিতে পারি তাহলে তারা এটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে সক্ষম হবে। রাজধানীর মতো মশা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই দেশের প্রত্যন্ত অঞ্চলের পৌরসভা বা ইউনিয়ন পরিষদের। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম একযোগে সারা দেশে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গোটা বাংলাদেশ যদি একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান না করি, ঢাকাকে আমরা কিছুদিন হয়তো মুক্ত রাখতে পারবো, কিন্তু পরবর্তীতেই এডিস মশা আবার ভরে যাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অপর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্য পরীক্ষার আধুনিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল। এর বেহাল দশায় ক্ষুব্ধ খোদ রেলওয়ের কর্মীরা। শিগগিরই হাসপাতালটির দিকে নজর দেওয়ার দাবি তাদের। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা রাজধানী শাহজাহানপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটিকে ৯ বছর আগে রূপান্তর করা হয় জেনারেল হাসপাতালে। লক্ষ্য ছিল উন্নত সেবা দেয়া। ৬ একর জমির উপর দোতলা এই হাসপাতালে শয্যা ছিল ৭৫টি। ধীরে ধীরে তা কমে বর্তমানে ৫০টিতে এসে দাঁড়িয়েছে। ৮ শয্যার কেবিনেরও বেহাল দশা। প্যাথোলজি বিভাগ থাকলেও নেই কোনো আধুনিক সরঞ্জাম। একই অবস্থা রেডিওলজি বিভাগের। পুরনো মেশিন দিয়েই কাজ চলে সেখানে। যেখানে এক্স রে মেশিনই পুরনো, সেখানে সিটি স্ক্যান মেশিন, এমআরআই তো অনেক দূরের কথা। এই প্যাথোলজির যে মেশিনপত্রগুলো আসলে আপনি জানেন যে
এগুলো তো আসলে আউটডেটেড হয়ে গিয়েছে। নতুন মেশিনের আমরা রিকুইজিশন গত বছরও দিয়েছি। কেবিনগুলো আসলে সংস্কার প্রয়োজন, কেবিনগুলোতে অনেক ধরনের সমস্যা আছে। কাছাকাছি দূরত্বে রেলওয়ে কলোনি, ওয়ার্কশপ, লোকোশেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর থাকায় হাসপাতালটি রেলওয়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। অথচ সপ্তাহে শুক্র শনি দুদিনই বন্ধ থাকে বহির্বিভাগ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে জরুরি বিভাগ। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে 3 শিফটে এখানকার সেবা চালু রাখা আদৌ কি সম্ভব? এর উপর প্রতি 3 মাস পর লোকোমাস্টার ও গার্ডের চক্ষু পরীক্ষার সনদের প্রয়োজন পড়ে। কিন্তু এই হাসপাতালে চক্ষু বিভাগই নেই। মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, সার্জারি, অর্থোপেডিক্স এই সকল পদে বিশেষজ্ঞ পদগুলা তৈরি করা একান্ত প্রয়োজন, নতুবা এই হাসপাতালগুলো থেকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া কখনোই সম্ভব নয়। হাসপাতালটির একমাত্র অ্যাম্বুলেন্সের চালক সংকট। জরুরি বিবেচনায় ধার করে তা চালু রাখা হয়েছে। দন্ত এবং ইউরোলজির 2 জন বিশেষজ্ঞ থাকলেও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় তাদের। অপর্যাপ্ত ওষুধ থাকার কারণে ডোজ পূরণ না হলেও এক ওষুধ 10টির বেশি না লেখার নির্দেশনা ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের দেয়ালে। বছরের পর বছর এখানে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রেলওয়ের কর্মীরা। রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভারে আসে, তখন ওরা এখানে এসে প্রাইভেট ট্রিটমেন্ট নেয়। মেজর কিছু হলে আমাদের মেডিকেল কলেজ বা পঙ্গু হাসপাতাল বা অনেক জায়গায় যেতে হয়। আমাদের একটা ভালো অপারেশন থিয়েটার আছে, কিন্তু আমাদের সেই বিশেষজ্ঞ ডাক্তার নেই। দুঃখজনক হলো এখানে আমাদের হসপিটালে ব্লাড টেস্টও হয় না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। প্রবল বর্ষণ এবং উজানের ঢলে উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং গোখাদ্যের সংকট। কুড়িগ্রামে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, দুধকুমার এবং ধরলা সহ প্রধান নদ নদীর পানি। প্লাবিত নিম্নাঞ্চলের 2 শতাধিক গ্রাম, তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমি, বসত ভিটা। বন্যা কবলিত লাখো মানুষ রয়েছেন নানান দুর্ভোগে। ঘরহারা অনেক পরিবারের দিন কাটছে ঘরের মাচায়, ভেলায় এবং নৌকায়। বন্যার কারণে জামালপুর জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি এবং রাস্তাঘাট। দেওয়ানগঞ্জ, ইসলামপুরের অন্তত 2,000 মানুষ 11টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় কালনী এবং কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী প্রায় 40,000 মানুষ। হাওরে ঢুকেছে পানি, ভেসে গেছে পুকুর এবং ঘেরের মাছ। শেরপুর সদর উপজেলার গাজারি খামার এবং নালিতাবাড়ি উপজেলায় ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। রোপা আমনের বীজতলা এবং সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব এবং পানিবাহিত রোগবালায় ভুগছে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। দর্শক, সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, 60 লক্ষ টাকা দিয়েছেন। এটা কি 3টা বন্যায় নাকি শুধু এই শেষ বন্যায়? না, এটা প্রথম থেকে। মেয়রের জন্য আলাদা দেওয়া হয়েছে। মেয়রটা বাদ দিলাম, যদি আমি একটু হিসাব করি যে সিলেটে আচ্ছা, যে এমপিদেরকে যে বিষয়গুলো আছে এবং এমপিদের, আর শোনেন, আপনাদের এখানে জানার দরকার, এই যে এটা দিছি না, এছাড়া এমপিদের নামও কিন্তু আলাদা বরাদ্দ গেছে। যেমন আপনার আমাদের যে হাবিবুর রহমান নামে আলাদা বরাদ্দ গেছে, এবং আপনার ওই যে মন্ত্রী, আমাদের প্রতিমন্ত্রী আমাদের শফিকুর রহমান, তার নামে আলাদা বরাদ্দ গেছে। তারপরে আপনাদের আমাদের ওই যে আগের যে মন্ত্রী ইমরান, তার নামে আলাদা বরাদ্দ গেছে। এইভাবে এটা কিন্তু জেনারেল বরাদ্দ। এছাড়া বিভিন্ন এমপিদের নামে এলাকা ভিত্তিক, মানে দুর্গত এলাকা যে বিশেষ করে স্পেশাল বেশি খারাপ যেখানে, সেখানে কিন্তু আমরা আলাদাভাবে যার যার প্রয়োজন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। দর্শক, সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও বন্যা পরিস্থিতির খবর জানব। সীমাহীন দুর্ভোগে কুড়িগ্রামের বন্যা কবলিত লাখো মানুষ। বসত ভিটা, ফসলি জমি পানির নিচে। অনেকেই আশ্রয় নিয়েছে ঘরের মাচায়, ভেলায় আর নৌকায়। ব্রহ্মপুত্রের ঝুনকারচর আশ্রয়ন এলাকা থেকে জানিয়েছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর।
আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের ঝুনকারচর আবাসনে। এই পুরো ব্রহ্মপুত্রের এই যে চারিদিকে পানি থই থই করছে এবং এই পানি থই থই অবস্থায় অনেক নদী ভাঙনের শিকার হয়ে যেসব বাড়িঘর তারাও কিন্তু এই আশ্রয়নের মাঠে এসে আশ্রয় নিয়েছে। বাড়িঘর অন্ততপক্ষে শুধুমাত্র চালগুলো এনে রাখছে। আজকে এই অবস্থায় এখানে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছিল। এখানে মোট 30টি আশ্রয়নের ঘর আছে, সেই ঘরে মানুষজন আশ্রয় নিয়েছে এবং সেই আশ্রয়নের ঘরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্যসেবা দিচ্ছে এবং এই বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিভিন্ন স্যালাইন তারা আসলে খাবার স্যালাইন তারা বিতরণ করছে। এই ব্রহ্মপুত্রের যে অববাহিকা আছে সেখানে যে পানির মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে, মানুষের বিভিন্ন টিন ছুঁই পানি এবং সেই টিন ছুঁই পানি থেকে মানুষ বাঁচবার জন্যে এই যে একটু শুকনো জায়গা উঁচু জায়গায় সে আশ্রয় নিয়েছে এবং সকলে বলছেন যেভাবে পানি বাড়ছে তাতে এই আশ্রয় কেন্দ্রটিও কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মানুষ এই আশ্রয় কেন্দ্র যদিও পানিতে তলিয়ে যায় তাহলে তারা আসলে কোথায় যাবে সেটিও তারা চিন্তিত হয়ে পড়ছেন। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার উপরে। 23টি ইউনিয়ন এবং 3টি পৌরসভার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি লুৎফর রহমান। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দ, বক্সিগঞ্জ সদর উপজেলার 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার 22,000 পরিবারের 1,15,000 মানুষ পানিবন্দী হয়েছে। পানিবন্দী মানুষগুলোর ভরসা কলার ভেলা ও ছোট ছোট ডিঙ্গি নৌকা। পানিতে নিমজ্জিত হয়েছে 7,000 হেক্টর জমির ফসল। দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের কাঠারবিল এলাকায় 30 মিটার অংশ ধসে যাওয়ায় ওই সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জেলার 105টি প্রাথমিক ও 37টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে বন্যার্তদের জন্য 300 মেট্রিক টন চাল ও 4,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। জেলায় 11টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে অন্তত 2,000 মানুষ ও তাদের গৃহপালিত পশু আশ্রয় নিয়েছে। বন্যার্তদের জন্য 11টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নলকূপগুলো ডুবে যাওয়ায় বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। পানি নামার সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ফুলগাজীর উত্তর দৌলতপুর থেকে জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। কিছুদিন আগে ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে ফেনী নদীর প্রায় 10টি স্থানে বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধ দিয়ে অনবরত পানি ঢুকে এখন পর্যন্ত প্রায় 28টি গ্রাম প্লাবিত হয়েছে। এর পাশাপাশি যে সকল এলাকায় প্লাবিত হয়েছে সেখানে প্রায় 4,000-এর মতো মানুষ পানিবন্দী ছিল। এখন পানি নদীতে নামতে শুরু করেছে এবং আস্তে আস্তে এই পানি নামার সাথে সাথেই কিন্তু এখানকার যে বন্যায় যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন পর্যন্ত কৃষি থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে প্রায় 15 হেক্টরের মতো আমনের ফসল ছিল, সেটি নষ্ট হয়েছে। এর পাশাপাশি 15 থেকে 18 হেক্টরের বীজতলা ছিল, যেগুলো এখনো পানি নামার সাথে সাথে এখনো বোঝা যাচ্ছে না যে আসলে এই যে বীজতলাগুলো, সেই বীজতলাগুলোর থেকে যে চারা আসবে সেগুলো কি আসলে ব্যবহার করা যাবে কিনা। আর পাশাপাশি এখানে 2 উপজেলার পরশুরাম এবং ফুলগাজী উপজেলার প্রায় 250টি পুকুরের মাছ ভেসে গেছে। যেখানে এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোবালি ব্যাংক পিএলসি। রেমিটেন্স এবং ঋণে ভর করে বাড়ছে রিজার্ভ। পূরণ হলো IMF-এর শর্ত। আপাতত দুশ্চিন্তামুক্ত নীতি নির্ধারকরা। গোলাম কাদের রবুর রিপোর্টে বিস্তারিত। গেল 47 মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে জুন মাসেই, 254 কোটি 20 লাখ ডলার। আর অর্থবছর শেষে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 2,392 কোটি ডলার, গেল 3 বছরের মধ্যে যা সর্বোচ্চ।
রেমিটেন্সের পাশাপাশি IMF, IDB, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে মিলেছে আরও প্রায় $2.5 বিলিয়ন। এর সবই রিজার্ভের হিসাব ভারী করেছে। হয়েছে $26.88 বিলিয়ন। এর মধ্যে ব্যবহারযোগ্য $16.77 বিলিয়ন, যা দিয়ে মেটানো যাবে 3 মাসের আমদানি খরচ। এই রিজার্ভ থাকলেই দেশকে বলা হয় নিরাপদ। বিশেষজ্ঞরা মনে করছেন ডলারের বিনিময় হার প্রায় বাজার ভিত্তিক করার প্রভাব পড়েছে রিজার্ভের হিসাবে। কেউ 120 টাকায় কিনতেছিল, কেউ 125 টাকায় কিনতেছিল, এখন আর সেটার সুযোগ নেই। তো তাতে হলো কি, বাজারের সাথে গ্যাপটা কমে আসলো আর মাল্টিপল এক্সচেঞ্জ রেটটা চলে গেল। তার ফলে এই যে আমরা এখন রপ্তানিতে এই যে স্পেকুলেশন একটা ব্যাপার ছিল, আরও তো বাড়বে, সেটা অনেকটাই সাবডিউড হয়ে গেল এবং হুন্ডির প্রকোপও কমে গেল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাংক থেকে তদারকিটা ভালোভাবে করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সম্প্রতি সব চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে ডেকে মিটিং করে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হলে পরে বাংলাদেশ ব্যাংক খুব কড়া ব্যবস্থা। দেশে প্রকৃত রিজার্ভ নিয়ে এতদিন যে শঙ্কা ছিল তাতে আপাতত স্বস্তির বার্তা। কারণ IMF শর্ত দিয়েছিল জুনে ব্যবহারযোগ্য রিজার্ভ থাকতে হবে 14 বিলিয়ন, যা এখন 16 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানও শোনাচ্ছেন আশার কথা। এখন যেহেতু এক্সচেঞ্জ রেটটা বাজার নির্ভর হয়ে গেছে, আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্টও বেড়েছে। যখন দেশি ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ে তখন কিন্তু বিদেশ থেকে তোমার ডলার আসতে থাকে। সুতরাং এখন একটা সম্ভাবনাময় সময়। যে রিজার্ভ বেড়েছে তার একটা বড় কারণ IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB থেকে ফান্ড ঢুকেছে আমাদের অ্যাকাউন্টে। তো আমার ধারণা যে আগামীতে এটা আরও বাড়বে। এর মধ্যে আমরা $5 বিলিয়ন একটা ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড পেতে যাচ্ছি চায়না থেকে। বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন রিজার্ভ বাড়ানোর মাধ্যম প্রবাসী আয় আর রপ্তানিতে প্রণোদনা অব্যাহত রাখা, পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI আকর্ষণ বাড়ানোর। গোলাম কাদের রবু, ATN নিউজ, ঢাকা। কোটা বাতিলের দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি শাহরিয়ার মিমের সঙ্গে। মিম, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আন্দোলন চলছে কোটা বাতিলের জন্য, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের জন্য। আজকের দিনের পরিস্থিতি আপনি রংপুর থেকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মডার্ন মোড়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে এই সড়কে তারা অবস্থান নিয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এবং অন্যদিকে পঞ্চগড় ঠাকুরগাঁ যে নীলফামারী যে সড়কটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাদের দাবি কোটা সংস্কার করে প্রকৃত মেধাবীদের যে মূল্যায়ন করা হোক সব ক্ষেত্রে, এই দাবিকে কিন্তু তারা এই মুখ্য সড়কে অবস্থান নিয়েছেন। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে রংপুরের সাথে কিন্তু এই যে 4 জেলার যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে এই মডার্ন মোড় সড়কে অবরোধ হওয়ার পরপরই। কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন নিয়ে কিন্তু তারা সেটার প্রতিবাদ জানাচ্ছেন। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পদযাত্রার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই মডার্ন মোড় সড়কে কিন্তু তারা আসে। এখানে এসে মডার্ন মোড়ে তারা কিন্তু অবস্থান নেয় এবং সেটি কিন্তু তারা শুরু করে দেয়। আমরা এখানে যখন শিক্ষার্থীরা প্রথমে আসে, এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানানো হয়েছিল যে তারা যেন সড়কটি বন্ধ না করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু সড়কটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখনো কিন্তু বন্ধ রয়েছে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোটার যে বৈষম্য, যে সড়ক যে এই কোটা সংস্কার যে আন্দোলনটি রয়েছে, যে অবরোধটি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আমরা এখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো তাদের দাবি 2018 সালে। মিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী শাহরিয়ার মিমের সঙ্গে। কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর সেখান থেকে রাখছিলাম। এবারে দেশের বাইরের খবর।
কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,70,00,000-এরও বেশি ভোট, অর্থাৎ 53.3% ভোট তিনি পেয়েছেন। আর সাইদি জালিলি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট, অর্থাৎ 44.3% ভোট পেয়েছেন তিনি। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন মাসুদ পেজেশকিয়ান। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানির সমর্থনও পেয়েছেন তিনি। অন্যদিকে 58 বছর বয়সী সাইদ জালিলি পশ্চিমা বিরোধী অবস্থানে অনড়, তাই রক্ষণশীল নেতাদের কাছ থেকে সমর্থন পেয়েছেন। গত 28 জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। মরিচ উৎপাদনে অন্যতম জেলা বগুড়াতেই মরিচের উৎপাদন নেই, আসছে পাশের জেলা নওগাঁ, রংপুর থেকে। দামও আকাশচুম্বী। রাজাবাজার পাইকারি মোকাম থেকে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। মরিচ উৎপাদনের শীর্ষ জেলার নাম বগুড়া। বগুড়ায় এত বেশি পরিমাণ মরিচ উৎপাদন হয় যা কল্পনাই করা যায় না। বিশেষ করে আপনার সারিয়াকান্দি যে যমুনার চর, শাহজাহানপুর, ধুনট, সোনাতলা এইসব জায়গাতে প্রচুর মরিচ উৎপাদন হয়। কিন্তু এবছর হঠাৎ করেই মরিচের দাম বৃদ্ধি পাওয়াতে দেখা গেল যে কৃষক মরিচ পোক্ত হওয়ার আগেই বাজারে তুলে সেটা বিক্রি করতে শুরু করেছে। ফলে মরিচের এই যে বলতে পারেন যে অভাবটা দেখা দিল, এবং বর্তমানে যে মরিচের অভাব এটা কিন্তু বেশ বড় প্রভাব ফেলেছে বাজারে, কারণ ক্রেতারা হতাশ। দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 180 টাকা 200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। আপনি তো একজন ক্রেতা, আপনি জানান যে আসলে ব্যাপারটা কি? মরিচ তো গত সপ্তাহে কিনলাম, কম দাম ছিল, আমি কিনলাম ছোটো ছোটো মরিচ 90 টাকা কেজি, এই সপ্তাহে থেকে 200 টাকা কেজি। আসলে মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাইছে। এখন সবাই বলতেছে বর্ষার কারণে মরিচের ডুবে গেছে। কুড়িগ্রাম এলাকায় যে মরিচ হয় সে এলাকায় বন্যায় ডুবে গেছে, এই কারণেই মরিচের দাম বেশি বৃদ্ধি পাইছে। কিন্তু এটা তো আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। মরিচের এত দাম, সেই দামটা সাধারণ মানুষের হাতের নাগালে নেই আর কি। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ভরা মৌসুমেও অস্থির পাবনার পেঁয়াজের বাজার। আমদানি বন্ধের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। পাবনার বড় বাজার থেকে জানিয়েছেন সহকর্মী রিজভি জয়। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা এই পাবনায়ও কিন্তু পেঁয়াজের বাজার অস্থির, এবং কোরবানি ঈদের আগে থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, এবং এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো সেক্ষেত্রে আসলে এখানে যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই দামটি কিন্তু স্বাভাবিক নয়। এই যে কয়েকদিন আগেই উত্তোলন যে মৌসুম সেটি গিয়েছে, এবং সেক্ষেত্রে এখন বড় বড় কৃষক যারা, তাদের প্রত্যেকটি ঘরে কিন্তু যারা পেঁয়াজ বাধাই করে রাখেন তাদের ঘরে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। তবে বৃষ্টির চাইতে যে আমদানি সংকট, যে ভারতীয় পেঁয়াজ না থাকার সুযোগে যারা স্থানীয় মজুদদার রয়েছেন তারা এই পেঁয়াজ অল্প অল্প করে হাটে আনছেন। এই কারণে আসলে সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে। এই কারণে পেঁয়াজের দাম কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে বাইরের পেঁয়াজ যদি আমদানি সবসময়ই থাকে তাহলে স্থানীয় বাজারে একটা চাপ থাকে, এবং সেই প্রভাবে কিন্তু পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে। না হলে আসলে দিন দিন এই পেঁয়াজ ঊর্ধ্বমুখী হবে বলে আশঙ্কা করছেন তারা। তবে এই পরিস্থিতিতে ক্রেতারা দাবি জানিয়েছেন দ্রুত বাজার মনিটরিং এবং বড় মজুদদার যারা পেঁয়াজ আটকে রেখেছেন সেই জায়গাগুলোতে মনিটরিং বৃদ্ধি করা। এই ছিল আমার কাছ থেকে পাবনার পেঁয়াজের বাজারে সর্বশেষ খবর। সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা সরাসরি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি বুলবুল হাবিবের সাথে। বুলবুল হাবিব, আজকের দিনের মতন এই আন্দোলনের কি খবর আপনি জানাবেন আমাদের? তাসফি, আসলে সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মুভমেন্ট করছেন। তারা কিছুক্ষণ আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন, এবং তারা সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সড়ক অবরোধ করেছিলেন, এবং সে সময় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং সে সময় আমরা দেখেছি তারা স্লোগানে এলাকাটা প্রকম্পিত করছিলেন, এবং নানা ধরনের যে স্লোগান সে স্লোগান দিচ্ছিলেন। কোটার পক্ষে তাদের যে স্লোগান সে স্লোগান দিচ্ছেন, এবং তারা গণসংগীত থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের বিপ্লবাত্মক গান রয়েছে সেই গানগুলো পরিবেশন করছেন। এখন তারা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস ক্যাম্পাসের ভিতর করছে, এবং সেখানে তারা আসলে প্রতিবাদী যে নাটক কোটার থাকার ফলে কিভাবে শিক্ষার্থীদের জীবনে প্রভাব পড়ে এবং শিক্ষার্থীরাদের কিভাবে মৃত্যুতে আক্রান্ত হচ্ছে বা সুইসাইডের মতো ঘটনা ঘটছে সেই বিষয়গুলো কিন্তু তারা এই প্রতিবাদী যে নাটক তার মাধ্যমে তুলে ধরছেন। অর্থাৎ শিক্ষার্থীরা আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটাই তাদের বক্তব্য, তারা আসলে কোটা চায় না,
এই কোটার মধ্য দিয়ে সাধারণ এবং মেধাবী যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছিল সেটার অবমূল্যায়ন করা হচ্ছে কোটার কারণে, সেটা তারা প্রতিবাদ। এবং এই কোটা যতক্ষণ না বন্ধ করা হবে তাদের যে লাগাতার আন্দোলন কর্মসূচি সেটা ক্রমান্বয়ে চলতে থাকবে। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা একটার পর একটা কর্মসূচি দিতে থাকবেন এবং আজকে তারা হয়তো বা সকাল 10টা থেকে শুরু করেছে এবং 1টা পর্যন্ত তাদের কর্মসূচি চালাবেন। এরপরে কিন্তু তারা এই কর্মসূচিটাকে আরও দীর্ঘায়িত করবেন, আগামীকাল থেকে আরও নানা ধরনের কর্মসূচিতে যুক্ত হবেন। একটু বলবেন আপনাদের কোটার আন্দোলনের দাবিটা আন্দোলন করছে? আমাদের আন্দোলন হচ্ছে বৈষম্যভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কোটার অবসান। কোটা বর্তমানে আমাদের যে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমাদের সংবিধানে বলা হয়েছে যে যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কোটার ব্যবস্থা, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর না, এবং তাই আমাদের আজকে এই কর্মসূচি। ধন্যবাদ। তো আসলে শিক্ষার্থীরা এই কোটার বিলোপ চান এবং তারা বলছেন যে আসলে তাদের এই কোটা বিলুপ্তি না করা হলে তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাবেন। তো তাসফিয়া ছিল এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার খবর। বুলবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল হাবিব। কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর তিনি জানাচ্ছিলেন। রংপুরে অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিকশার ভাড়া নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। আরও জানাচ্ছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। সর্বনিম্ন 10 টাকা ভাড়া জারি করে মাইকিং করা হয়েছে রংপুর নগরীতে, যার ফলে এই শহরে নিম্ন আয়ের যারা মানুষরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন সব থেকে বেশি বিপাকে পড়েছেন। স্বল্প দূরত্বের সড়কগুলোর মধ্যে অন্যতম রয়েছে লালবাগ থেকে পার্কের মোড়, চেকপোস্ট থেকে ডিসির মোড়, সিটি বাজার থেকে সুপার মার্কেট, এছাড়াও আরও অনেক সড়ক। এই সড়কগুলোতে আগে ভাড়া ছিল 5 টাকা, কিন্তু এখন ভাড়া সর্বনিম্ন 10 টাকা। অর্থাৎ জাতীয় শ্রমিক পার্টি নামে একটি সংগঠন মাইকিং করে ঘোষণা দিয়েছেন অটোতে উঠলেই ভাড়া দিতে হবে 10 টাকা। তারা অজুহাত দেখিয়েছেন হঠাৎ করে দ্রব্যমূল্যের বৃদ্ধি, হঠাৎ করে আসলে তাদের যে অটোর যে বিভিন্ন পার্টসের দাম বৃদ্ধি, এই সকল বিষয়। এবং অন্যদিকে শিক্ষার্থীরা বলেছেন রংপুর নগরীতে খুব দ্রুত টাউন সার্ভিস চালু করা হোক এবং রংপুরের যে ব্যাটারি চালিত যে অবৈধ অটো সংখ্যা রয়েছে প্রায় 50,000, এসবকে আসলে গলির রাস্তায় চলাচল করার ব্যবস্থা করা হোক এবং টাউন সার্ভিসগুলোকে প্রধান সড়কে চলাচল করার ব্যবস্থা করা হোক। এই অটোকে কেন্দ্র করে রংপুরের বিভিন্ন পয়েন্টে কিন্তু চাঁদাবাজিরও ঘটনা রয়েছে। তো সব কিছু মিলে রংপুরে যে অটো এবং ইজি বাইকের ভাড়া বাড়ার পর এখানকার সাধারণ মানুষ যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, খুবই ক্ষোভে রয়েছেন। এই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কক্সবাজারের সামুদ্রিক জলাশয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওয়েস্টার গ্রিন মাসেল সুপারফুড সিউইড। বাঁকখালী নদীর অথই পানিতে বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি এবং প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে হচ্ছে এই চাষ। 2022 সাল থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ গ্রিন মাসেলের উৎপাদন বাড়ানোর কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার এবং শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে গ্রিন মাসেল বাজারজাতকরণে উদ্যোগও নেওয়া হয়। এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। সচ্ছলতা এসেছে 1.5 শতাধিক পরিবারে। প্রতি মৌসুমে 70 থেকে 80 হাজার টাকার ওয়েস্টার এবং গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যায় কিনা তার উদ্যোগও নেওয়া হচ্ছে। সাগরের নোনা জলকে ঘিরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আবারও দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে যাওয়ার চাপে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন একমাত্র সৃষ্টিকর্তাই তাকে পদত্যাগে বাধ্য করতে পারে। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না, শুধুমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। কি কারণে সেদিনের বিতর্কে এমন বিপর্যয় ঘটল এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন তেমন বড় কোনো কারণ নেই, তিনি ক্লান্ত ছিলেন, প্রস্তুতিতে খানিকটা ঘাটতি ছিল। বাইডেনের মতে আসলে ওটা ছিল একটা বাজে রাত। কেন এমন হলো
তিনি জানেন না। শুক্রবার নিজ শহরে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন। কর্মসূচির ফাঁকে এবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। তার সাক্ষাৎকারটি ছিল আনস্ক্রিপ্টেড। গত 28 জুন প্রথমবারের মতো বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনের সরে যাওয়ার চাপ বেড়েছে। এরই মধ্যে ডিজনি পরিবার বলছে বাইডেন থাকলে ডেমোক্র্যাটদের তহবিলে অর্থ দেবে না তারা। ইস্পাহানি স্পোর্টস নিউজ। দাবা ফেডারেশনে সকালে নিয়ে আসা হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। সকাল 11টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। প্রিয় অঙ্গন, সবচেয়ে বেশিবার জাতীয় চ্যাম্পিয়নশিপের পুরস্কার জয়ী জিয়াউরকে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানান সতীর্থরা। সেরা দাবাড়ুকে শেষ বিদায় জানাতে এসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে এসেছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা, ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অনেক ক্রীড়া সংগঠক। উপস্থিত গ্র্যান্ডমাস্টারের সতীর্থ এবং পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। জিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর মোহাম্মদিয়া হাউসিংয়ে। এরপর তাজমহল রোডের কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার প্রিয় খেলা খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরো একবার। বাড়ছে ডেঙ্গু রোগী, সারা দেশে একযোগে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেলওয়ে হাসপাতালের সরঞ্জাম এবং চিকিৎসকের অভাব, সেবা বঞ্চিত কর্মীরা। রেমিটেন্স এবং ঋণে বাড়ছে রিজার্ভ, আপাতত শঙ্কামুক্ত নীতি নির্ধারকরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সংকট বিশুদ্ধ পানির। ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। নানা অজুহাতে পেঁয়াজ মরিচের দাম আবারও বাড়ছে। কক্সবাজারে নোনা জলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুপারফুড সিউইড। একমাত্র সৃষ্টিকর্তাই তাকে নির্বাচনী লড়াই থেকে সরাতে পারে বললেন বাইডেন। এবং অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে বিদায়। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।